আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর ভূগোল প্রথম পত্র তৃতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা। ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন, একাদশ দ্বাদশ এবং এইচএসসি শ্রেণীর জন্য আজকে আমি বিশেষ করে উদ্ভিদ এবং গোধূলি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদ বা বনভূমি কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, প্রভাব ফেলে জলবায়ুর উপরে, আর নিরক্ষীয় অঞ্চলকে কেন গোধূলি অঞ্চল বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনার চেষ্টা করব। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল, নিজের নাম লেখা আছে, এটা এই নামেই। সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বনভূমি কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে। বনভূমি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। যে অঞ্চলে বনভূমির পরিমাণ অধিক সেখানে সূর্যের তাপ সবসময় ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না, ফলে সেখানকার জলবায়ু অনেকটা শীতল থাকে। বনভূমি আবার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পীভবনের মাধ্যমে ছেড়ে দেয়, যা বায়ুতে মিশে বৃষ্টিপাত ঘটায়। তাই দেখা যায় বনভূমি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বৃষ্টিপাত পরিমাণ দক্ষিণ অঞ্চলের বনভূমির অনেকটা নির্ভরশীল। এভাবে বনভূমি জলবায়ুকে প্রভাবিত করে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে একটা বনাঞ্চল, একটা বনভূমি যদি বৃহৎ এলাকায় হয়, বনভূমির একটা হচ্ছে জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। বনভূমি ভূপৃষ্ঠকে যে সূর্যের যে তাপ আসে সেটা সরাসরি ভূপৃষ্ঠে না পতিত হয়ে বনভূমি সেটাকে আটকিয়ে দেয় এবং আমাদের এই যে ভূপৃষ্ঠকে শীতল রাখতে সহায়তা করে। জলবায়ু বলতে আমরা তাপচাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপাত এই উপাদানগুলোকেই বুঝে থাকি। এগুলোর উপরে এই বনভূমি ব্যাপকভাবে প্রভাব রাখে। এছাড়া বনভূমি অঞ্চলে যে প্রচুর পরিমাণে যেখানে গাছ আছে, গাছ তার পাতার মাধ্যমে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভবন এর মাধ্যমে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, ফলে সে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশের বৃষ্টিপাত দক্ষিণাঞ্চল বনভূমির অনেকটা, দক্ষিণাঞ্চলের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে তার উপরে অনেকটা নির্ভরশীল। এভাবে বনভূমি জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। এখানে ছোট একটু লেখা আছে, তোমরা নিজেরাও এটাকে লিখতে পারবে এইভাবে আমি যেভাবে বললাম। যাই হোক, আমরা তার পরের নম্বর প্রশ্নে আসি। পরের নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, আহ গোধূলি অঞ্চল বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গো মানে কি? গো আছে, হ্যাঁ, গরু, আর ধুলি মানে তো ধুলা, অর্থাৎ গরুর পায়ের ধুলা। যাই হোক, আমরা আগে বুঝতে হবে এখানে কিন্তু বিশেষ করে নিরক্ষীয় বনভূমি অঞ্চলকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা এবার এসেছিল। যাই হোক, নিরক্ষীয় অঞ্চলের আমাজন অববাহিকায় প্রচুর বৃষ্টিপাত, পর্যাপ্ত উত্তাপের প্রভাবে পৃথিবীর বৃহত্তম গভীরতা চিরসবুজ বৃক্ষের বনভূমি গড়ে গড়ে উঠেছে। কি হয়েছে? প্রচুর বৃষ্টিপাত এবং পর্যাপ্ত উত্তাপের প্রভাবে আমাজন অঞ্চলে বিশ্বের বৃহত্তম ও গভীরতা বিশিষ্ট চিরসবুজ বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে।
এই বনভূমি গাছগুলি এত ঘন সন্নিবিষ্ট যে পাতার ফাঁক দিয়ে মাটিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। এজন্য এই অরণ্য অঞ্চলকে গোধূলি অঞ্চল বলে। আসলে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট্ট একটা উত্তর লেখা আছে। গোধূলি বলতে আমরা কি বুঝি সেটাকে, গোধূলি হচ্ছে একটা প্রবাদ আছে সাধারণত সূর্য অস্তের পূর্ব মুহূর্তে, যখন রাখাল মাঠ থেকে গরু বাড়ি নিয়ে আসতো, রাস্তা বেয়ে মেঠো পথ ধুয়ে আসতো, তখন গরুগুলো যখন দৌড়াতো তখন তার ধূলি বায়ুমণ্ডলে উঠে যেত। এবং আসলে সেটা সময়টা হচ্ছে সূর্যালোক নাই, এদিকে সন্ধ্যাও হয় নাই, একটা আবছা ছায়াযুক্ত অঞ্চল, ছায়া আপন্ন অবস্থা। এই এই সময়টাকেই মোটামুটি গোধূলি সময় বা গোধূলি অঞ্চল বলা হয়। এখানে হয়েছে আমাজন বনভূমি অঞ্চলে গাছগুলো এত লম্বা এবং গাছের পাতাগুলো এত বড়, এবং সেই পাতাগুলো চিরসবুজ যে বৃক্ষ, সূর্যের আলো তারা মাটিতে পৌঁছতে দেয় না এই বনভূমিগুলো, যে কারণে এখানে সবসময় একটা ছায়াযুক্ত অবস্থা বিরাজ করে। মনে হয় সূর্যাস্তের পূর্ব মুহূর্তের যে অবস্থা থাকে তেমন একটা অবস্থা এখানে বিরাজ করে। এই জন্যে এই আমাজন বনভূমি অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের যে বনভূমি অঞ্চল আছে, এই অঞ্চলে সবসময় একটা আবছা ছায়াযুক্ত অবস্থা বিরাজ করে। এই জন্য এই অঞ্চলকে আমরা কি বলি, গোধূলি অঞ্চল বলে থাকি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।